গল্প কথা। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। গল্প কথার আজকের গল্প সত্যজিৎ রায় রচিত দুই বন্ধু। শুরু হচ্ছে গল্প পাঠ। মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল। 12:07। হোয়াইটস ঘড়ি। সময় ভুল হবে না। সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। 20 বছর। আজ হলো 1989-এর 7ই অক্টোবর, আর সেটা ছিল 1969-এর 7ই অক্টোবর। 25 বছরে এক পুরুষ হয়, তার থেকে মাত্র 5 বছর কম। কথা হচ্ছে মহিম তো মনে রেখেছে, কিন্তু পুতুলের মনে আছে কি? আর 10 মিনিটের মধ্যেই জানা যাবে। মহিমের দৃষ্টির সময় কাটানোর উদ্দেশ্য এদিক ওদিক ঘুরতে থাকে। সে দাঁড়িয়েছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটায়, যাকে বলে লবি। এখানেই পুতুলের আসার কথা। মহিমের সামনের দরজার কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা। রাস্তায় 4টি বিভিন্ন রঙের অ্যাম্ফিসেটার দাঁড়ানো, আর একটা রিক্সা। এবার দরজার উপরে দৃষ্টি গেল মহিমের। হাতে একা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন। তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে, সেই চারা দেবা গোফওয়ালা ভিলেন কিশোরী লালকে। মহিম অবশ্য হিন্দি ছবি দেখে না। আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে। আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা। মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব, আর আজ ভাবলে কান্না পায়। বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে। তখন মহিমের বয়স 15, আর পুতুল তার চেয়ে 1 বছরের বড়। সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে। স্কুলে টিফিন টাইম। দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে। দুজনেই ছিল গলায় গলায় ভাব, আর দুজনেই ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় দুই বিচ্ছু। কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করতো না। এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়সারে স্কুলের ছাত্ররা তটস্থ, তার ক্লাসে মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না। অবশ্য করালি বাবুর মতো মাস্টারমশাই তা সহ্য করবেন কেন? এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলে বসে আছে, কেবল মহিম আর পুতুল বেঞ্চের উপর দাঁড়ানো। কিন্তু হলে কি হবে, পরের ক্লাসেই আবার যেই কে সেই। তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান। ফেল করবে এমন ছেলে নয় তারা। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি, আর পুতুলের নিচের দিকে। পুতুলের বাবা রেলওয়ের বদলির চাকরি। 1969-এ তার হুকুম এলো ধানবাদ যাবার। পুতুলকেও অবশ্য বাবার সঙ্গে যেতে হবে, ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই নিয়ে দুজনের কথা হচ্ছিল। আবার কবে দেখা হবে কে জানে, বলল পুতুল। কলকাতার পাল একবার তুলে দিলে ছুটি ছটাতে এখানে আসার চান্স খুব কম। বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে। ধানবাদ আর কে যায় বল, বলল মহিম। বাবা তো ছুটি হলে হয় পুরী না হয় দার্জিলিং। আজ অব্দি এই নিয়ম পাল্টায়নি। পুতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? মহিম মাথা নাড়ল। সেসব এখন ভাবতে যাব কেন, ঢের সময় আছে। বাবা তো ডাক্তার, উনি অবশ্যই খুশি হবে যদি আমিও ডাক্তার হই। কিন্তু আমার ইচ্ছা নেই। তুই কিছু ঠিক করেছিস? না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর পুতুলই কথাটা পারল। শোন, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সে বন্ধুত্বে একটা পরীক্ষার কথা বলেছিলাম। মহিম ভুরু কুঁচকে বলল, পরীক্ষা মানে কি আবোল তাবোল বকছিস? আবোল তাবোল নয়, বলল পুতুল। আমি গল্পে পড়েছি এরকম হয়। কি হয়? ছাড়াছাড়ি মুখে দুজন দুজনকে কথা দেয় যে 1 বছর পরে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে। মহিম ব্যাপারটা বুঝল। একটু ভেবে বলল, ঠিক হে, আমার আপত্তি নেই। তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা। ধর 20 বছর। আজ হলো 7ই অক্টোবর 1969। আমরা মিট করব 7ই অক্টোবর 1989। কখন?
যদি দুপুর 12টা হয়? বেশ, কিন্তু কোথায়? এমন জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি। সিনেমা হাউস হলে কেমন হয়? আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি। ভেরি গুড। লাইট হাউস, যেখানে টিকিট বিক্রি করে তার সামনে। তাই কথা রইল। দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল। এই 20 বছরে কত কি ঘটবে তার ঠিক নেই। কিন্তু যাই ঘটুক না কেন, মহিম আর পুতুল মিট করবে যে বছর, যে তারিখে, যে সময় ঠিক হয়েছে, সেই বছর, সেই তারিখে, সেই সময়। মহিমের সন্দেহ হয়েছিল সেই ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা। কিন্তু আশ্চর্য, এই 20 বছরে একদিনের জন্য সে চুক্তির কথাটা ভোলেনি। পুতুল চলে যাবার পর হয়তো বন্ধুর অভাবে মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে। ক্লাসে তার আচরণও বদলে যায়, পরীক্ষার ফলও বদলে যায়। সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে। কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল, বাংলায় পদ্য, গল্প, প্রবন্ধ। সে সব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে। তার যখন 23 বছর বয়স, অর্থাৎ 1977-এ সে তার প্রথম উপন্যাস লেখে। একটি নামকরা প্রকাশক সেটা ছাপে। সমালোচকরা বইটার প্রশংসা করে, সেটা ভালো বিক্রিও হয়। এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্যিক পুরস্কারও পায়। আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি। সকলে বলে এই কালে ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে। এই 20 বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া পুতুলের কোনো খবরই পায়নি মহিম। পুতুল লিখেছিল ধানবাদকে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি। 6 মাসে গোটা চারেক চিঠি, ব্যাস, তারপরেই বন্ধ। মহিমেতে আশ্চর্য হয়নি, কারণ এইসব ব্যাপারে পুতুলের মতো কুড়ে বড় একটা দেখা যায় না। চিঠি লিখতে হবে? ওরে বাবা! মহিমের অবশ্যই চিঠি লেখার আপত্তি ছিল না, কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা। 12টা বেজে 2 মিনিট। না, পুতুল নিঘাত ভুলে গেছে। আর যদি নাও ভুলে থাকে, সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে, তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপার্টমেন্ট রাখতে? তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যে অবস্থা, তাতে পুতুল কলকাতা থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাঁটায় কাঁটায় এখানে এসে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব। মহিম ঠিক করলো যে আরো 10 মিনিট দেখবে, তারপর বাড়ি ফিরে যাবে। ভাগ্য আজকে রবিবার পড়ে গেছে, না হলে তাকে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের 1 ঘন্টা আগে। উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সওদাগরি অফিসে তার চাকরিটা ছাড়েনি। তার বন্ধু যে নতুন নতুন হয়নি তা নয়, কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলো কথা সে ভুলতে পারেনি। শুনেছেন? মহিমের চিন্তাস্রোতে বাধা পড়ল। সে পাশ ফিরে দেখে একটি 16-17 বছরের ছেলে তার দিকে চেয়ে আছে, তার হাতে একটি খাম। আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো তো? এই চিঠিটা আপনার। ছেলেটি খাম মহিমের হাতে দিল, তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগলো। মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল। সেটা হচ্ছে এই: প্রিয় মহিম, তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো, তাহলে এই চিঠি তুমি পাবে। কলকাতা থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনো সম্ভব হলো না, সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য। তবে তোমাকে আমি ভুলিনি, আমাদের অ্যাপার্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুমি খুশি হবে। ইচ্ছে আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি। তুমি এই চিঠির পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিও, ইতি তোমার বন্ধু প্রতুল। মহিমের পকেটে কলম ছিল। সে চিঠিটার পিছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল 9টা থেকে 12টা সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল। ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। মহিমের আর এখানে থাকার দরকার নেই, তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোটে রাখা তার সদ্য কেনা নীল অ্যাম্বাসেডারটার দিকে এগিয়ে গেল। পুতুল ভোলেনি, এটাই হলো বড় কথা। কিন্তু রবিবার, তাও সে কলকাতা থেকে কেন লাইট হাউসে আসতে পারল না, সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো। তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই, কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না। ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত, কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি। চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে। তাহলে কি পুতুলের এখন দৈন্য দশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না,
কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে। এলে পরে সবকিছু জানা যাবে। বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞেস করলো, কি দেখা হলো বন্ধুর সঙ্গে? হুম, তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে। সে যে মনে রেখেছে এটাই বড় কথা। এ জিনিস যে সম্ভব সেটা এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না। যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারবো। পরের রবিবার সকাল 10টা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় দরজার রিং হলো। চাকর পশুপতি গিয়ে দরজা খুলল। বাবু আছেন? প্রশ্ন এলো মহিমের কানে। চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন। তার মুখে হাসি, ডান হাতটা সামনের দিকে বাড়ানো। মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি এসে বলল, কি ব্যাপার পুতুল, তুই দেখছি শুধু গতরে বেড়েছিস, সে আর একটুও পাল্টায়নি। বস বস। পুতুলের মুখ থেকে হাসি যায়নি। সে পাশের সোফায় বসে বলল, বন্ধুত্বে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এক্স্যাক্টলি, বলল মহিম। আমিও ঠিক সেই কথাই ভাবছি। তুই তো লিখিস, তাই না? হ্যাঁ, তা লিখি। একটা পুরস্কারও তো পেলি, কাগজে দেখলাম। কিন্তু তোর কি খবর? আমার ব্যাপার তো তুই দেখছিস মোটামুটি জানিস। পুতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল, আমারও চলে যাচ্ছে। কলকাতাতেই থাকিস নাকি? সবসময় না, একটু ঘোরাঘুরি করতে হয়। ট্রাভেলিং সেলসম্যান? পুতুল শুধু মৃদু হাসল, কিছু বলল না। কিন্তু একটা কথা তো জানাই হয়নি, বলল মহিম। কি? সেদিন তুই ব্যাটার ছেলেই না কেন? কারণটা কি? অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন? আমার একটু অসুবিধা ছিল। কি অসুবিধা? খুলে বল না বাবা। কথাটা বলতে বলতে মহিমের দৃষ্টি জানালার দিকে চলে গেল। বাইরে গোলমাল, অনেক ছেলে ছোকরা কেন জানি একসঙ্গে হল্লা করছে। মহিম একটু বিরক্তি হয়ে উঠে কি জানালার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল, এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না। মহিমের দ্বিতীয় প্রশ্ন। এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল। প্রথম নাকের নিচে একজোড়া চালা দেওয়া পুরো গোফ লাগিয়ে তার দিকে যে মিটিমিটি হাসছে। কিশোরীলাল! মহিম প্রায় চেঁচিয়ে উঠল। প্রতুল গোফ খুলে পকেটে রেখে বলল, এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি? খ্যাতির বিড়ম্বনা, রাস্তাঘাটে বেরোনো অসম্ভব। মাই গড! প্রতুল উঠে পড়ল। বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না, আমি কাটি। আমার ছবি একটাও দেখিসনি তো? তা দেখিনি। একটা অন্তত দেখিস, লাইট হাউসের 2টো টিকিট পাঠিয়ে দেব। পুতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল, মহিম তার পিছনে। দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল, কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল। পুতুল কোনোরকমে জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিল। মহিম দেখলো পুতুল তার দিকে হাত মারছে। মহিমের হাতটা উপরে উঠে গেল। দূর থেকে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল, কিশোরীলাল আপনার বন্ধু? হ্যাঁ ভাই, আমার বন্ধু। মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু। বৃহস্পতিবার 9:30 রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। আজকে সত্যজিৎ রায় রচিত দুই বন্ধু গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে এপিসোড এখানে শেষ করছি।